রুম নাম্বার 303। গল্প লেখক দিলীপ রায়। জানুয়ারি মাসের মাঝামাঝি এক রাত, সময় তখন ৮টা। ঘন কুয়াশার চাদরে মোড়া কালিম্পং শহর। পথঘাট শুনশান, দোকানগুলো বেশিরভাগই বন্ধ হয়ে গেছে, বাকি কয়েকটিতে বন্ধের প্রস্তুতি চলছে। সেই সময় চেরি কালারের একটি রেনল্ড ডস্টার ম্যাকলিন গেস্ট হাউসের সামনে এসে দাঁড়ায়। গাড়ির হর্ন শুনেই ভেতর থেকে গেট খুলে দেয় সিকিউরিটি গার্ড তামাং শেরপা। ধীরে ধীরে গাড়ি পার্কিং স্লটে এসে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে আসে এক সুদর্শন যুবক। পেম্বা স্যালুট জানিয়ে অতিথিকে রিসেপশনে নিয়ে আসে। লোকটির পরনে ট্রাউজার, তার উপর পুল ওভার, হাতে একটা ব্রিফকেস। এসেই নরম সোফায় শরীরটা এলিয়ে দিয়ে পেম্বাকে এক কাপ ব্ল্যাক কফির অর্ডার করে। কিছুক্ষণের মধ্যেই ধুমায়িত কফি পৌঁছে যায়। রিসেপশন রেজিস্টারে সাইন করিয়ে পেম্বা শামসেরকে ডেকে পাঠায়। শামসের পেম্বার কথা মতো অতিথিকে নিয়ে লিফটে উঠে থার্ড ফ্লোরের সুপার ডিলাক্স রুম নাম্বার 303-তে পৌঁছে দেয়। পেম্বা প্রধান ম্যাকলিনের দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মচারী, সবার পছন্দের পেম্বা দাজু। শিলিগুড়ির প্রধান নগরে বাড়ি। এখানকার ম্যানেজার সমন ভুটিয়া ইদানিং সন্ধ্যে 6:30টায় পেম্বার উপর দায়িত্ব ছেড়ে 1.5 কিলোমিটার নিচে নিজের বাড়িতে চলে যান। এই সময় পেম্বা এখানকার রিসেপশনিস্ট কাম ম্যানেজার। গত বছর দেওয়ালির ঠিক পরেই লোকটি এখানে এসে দিন দুয়েক ছিল। সেই সময় ম্যানেজার সমন সাহেবের সাথে নানা বিষয়ে কথা চলাকালীন পেম্বা সেখানে হাজির ছিল। সেই সূত্রেই জানতে পারে লোকটির নাম শশাঙ্ক সেন, কোচবিহারের বিশিষ্ট ব্যবসায়ী। বছরে 2-3 বার এদিকটায় আসেন ব্যবসার কাজে। এবারের আসার খবর ম্যানেজার সমনকে আগে জানানোই রুম বুক করে রাখা হয়েছিল। রাত বিরেতে একাই চলাফেরা করেন, তাই লাইসেন্সড রিভলভার সাথে রাখেন। ঘরে ঢুকে ফ্রেশ হয়ে নাইট গাউনটা চাপিয়ে কালকের বিজনেস অ্যাপয়েন্টমেন্টে চোখ বুলিয়ে নিচ্ছিল শশাঙ্ক। কলিং বেলের শব্দে দরজা খুলতেই দেখে শর্ট স্কার্ট পরা বছর 20-22-এর একটি ভুটিয়া মেয়ে দাঁড়িয়ে। হাতে ট্রেতে ধুমায়িত চিকেন সিজলার, পাশে হুইস্কি আর সোডার বোতল। টেবিলে সব সাজিয়ে রেখে লিসেং নামের মেয়েটি দরজা টেনে দিয়ে বেরিয়ে যায়। পরদিন সকালে ব্রেকফাস্ট সেরে রিসেপশনে আসতেই শশাঙ্কের মোবাইলে রিংটোন বেজে উঠল। অচেনা নম্বর থেকে আসা ফোনটি কেটে দিল সে। আবার একই নম্বর থেকে ফোন। ধরতে যাবার আগেই কেটে গেল। কিছুক্ষণ ভাবল কে হতে পারে। অনেকগুলো মুখ তার চোখের সামনে ভেসে উঠল। একটু পরেই ওই নাম্বারে রিং ব্যাক করতেই ওপাশ থেকে ভেসে এলো মোবাইলটি সুইচড অফ আছে। এর কোনো ব্যাখ্যা খুঁজে না পেয়ে নিচে নেমে গাড়ি স্টার্ট করে বেরিয়ে পড়ল শশাঙ্ক। কিছুক্ষণ চলার পর ও রিয়ার ভিউ গ্লাসে লক্ষ্য করল একটি গাড়ি ওর গতিবিধির উপর নজর রাখছে। একটু এগিয়ে একটা টার্নিংয়ের আগে একটু চওড়া জায়গায় গাড়ি থামিয়ে পকেটে থাকা রিভলভারে হাত রাখল। মুহূর্তের মধ্যে গাড়িটি দ্রুত বেগে পাশ দিয়ে বেরিয়ে সামনের বেশ কয়েকটি গাড়িকে ওভারটেক করে নজরের বাইরে চলে গেল। সারাদিন ব্যবসার কাজ সেরে বিকেলে ও গেস্ট হাউসে ফিরে এলো। এসেই সমনকে পুরো ঘটনাটা খুলে বলল। সমন গাড়ির নাম্বার জানতে চাইলে শশাঙ্ক বলল, নাম্বারটি ঠিক বুঝে উঠতে পারিনি, তবে ওটা সিকিমের নাম্বার প্লেট ছিল। প্রতিদিন ডায়েরি লেখার অভ্যাস শশাঙ্কের। রুমে এসে ফ্রেশ হয়ে সারাদিনের ঘটনাটি ডায়েরিতে নথিভুক্ত করে পেম্বাকে চা পাঠাতে বলল। চা খেতে খেতে ল্যাপটপ খুলে আজকের বিজনেস ডেভেলপমেন্টের রিপোর্ট ফাইলবন্দি করার কাজ শুরু করলো। কিছুক্ষণ পর লিসাং রাতের খাবার দিতে এসে দেখে দরজাটি সামান্য একটু খোলা। তবুও অনুমতি নিয়েই ঢুকলো লিসাং। টেবিলে খাবার সাজিয়ে বেরোবার সময় দেখে খাটে একটি রিভলভার পড়ে আছে, আর সাহেব ল্যাপটপ নিয়ে এক মনে কাজ করে চলেছে। বেরিয়ে বারান্দায় শামসেরকে দেখে ওর হাতে 203 নাম্বার রুমের খাবার ধরিয়ে দিয়ে লিসেং নিচে নেমে যায়। আজ দুপুরে 203 নাম্বার রুমে একজন মাঝবয়সী গেস্ট উঠেছেন। কাল সকালে তার চেক আউট হওয়ার কথা। আসার পর থেকে ওকে কেউ বেরোতে দেখেনি। মাঝে দুবার লিসেংকে ওই ঘরে ঢুকতে দেখেছে শামসের। কথাবার্তা শুনে মনে হয়েছে ও লিসেংয়ের পূর্ব পরিচিত। এটা নিয়ে পেম্বা দাজুর সাথে কথাও হয়েছে ওর। ওদিকে একতলার 5টি ঘরে কলকাতার একদল ট্যুরিস্ট পার্টি এসেছে। বিকেলে রুম নাম্বার 307-এ একজন গেরুয়া পোশাক পরিহিত জ্যোতিষ এসেছেন।
তিনি আবার স্বল্পাহারী, মূলত ফলমূল খেয়েই কাটান। সকালে শামসের চা দিতে এসে কলিং বেল বাজায় রুম নাম্বার 303-তে। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ও অন্যান্য রুমে সার্ভ করে ফিরে এসে আবার বেল বাজায়। এবারেও কোনো সাড়া শব্দ না পেয়ে পেম্বা দাজুকে বিষয়টি জানায়। পেম্বা মাস্টার কি এনে দরজা খুলে দেখে সাহেব চিত হয়ে শুয়ে, পিস্তল ধরা ডান হাতটি বুকের উপর রাখা। শামসেরকে নিয়ে একটু কাছে গিয়ে দেখে কপালের পাশে বাঁ দিকে ক্ষত হয়ে রক্ত জমে রয়েছে। পেম্বা ও শামসের একে অপরের দিকে তাকিয়ে বলল, এ তো সুইসাইড। রুম বন্ধ করে ওরা নিচে এসে ম্যানেজার সমন সাহেবকে ফোন করে ঘটনাটি জানালে সমন বাড়ি থেকেই পুলিশ স্টেশনে ফোন করে। একজন এসআই ও দুজন কনস্টেবল মিনিট 20-র মধ্যে সেখানে হাজির হয়ে প্রাথমিক রিপোর্ট সংগ্রহ করে ঘরটি সিল করে। আইসিকে রিপোর্ট করে এবং সমস্ত বোর্ডারদেরকে চেক আউটের উপর নিষেধাজ্ঞা জারি করে। যদিও সকালে এসব জানাজানি হওয়ার আগেই 203 নাম্বার রুমের বোর্ডার চেক আউট হয়ে যায়। প্রাথমিক তদন্তে দেখা যায় সঙ্গে থাকা রিভলভার থেকেই গুলি ছোড়া হয়েছে, কারণ রিভলভারের নল থেকে বারুদের গন্ধ পাওয়া যায়। বোর্ডারের কাছে থাকা রুমের চাবির খোঁজ মেলেনি। ডান হাতে রিভলভার থেকে ছোড়া গুলি সুইসাইডের ক্ষেত্রে ডান দিকের মাথা ভেদ করাটাই স্বাভাবিক, কিন্তু এক্ষেত্রে ক্ষতটি হয়েছে বাম দিকে। ফলত সুইসাইডের পাশাপাশি খুনের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না, যদিও পোস্টমর্টেম রিপোর্টে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। দুজন কনস্টেবলকে পাহারায় রেখে এসআই থানায় ফিরে এলে আইসি গুরুং গেস্ট হাউসের ম্যানেজারকে নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা হন। ম্যানেজার সমন সকালে ফোন করে ঘটনার কথা আইসিকে রিপোর্ট করতেই ওকে সরাসরি থানায় ডেকে পাঠানো হয়েছিল। থানার আইসি গেস্ট হাউসের ম্যানেজারের উপস্থিতিতে লক খুলে চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বডির ছবি তুললেন। ইতিমধ্যে ফরেন্সিকের লোকজনও এসে হাজির। ওরা সাদা কাপড়ে মুড়ে রিভলভারটি সযত্নে তুলে নিয়ে বিছানায় পড়ে থাকা দুটি টাওয়েল, ল্যাপটপ, ডায়েরি সহ ব্রিফকেসটি সিজ করে ম্যানেজারের হাতে সিজার লিস্ট ধরিয়ে দিল। দুটো টাওয়েল দেখে গুরুং বললেন, আজকাল সিঙ্গেল বোর্ডারকেও দুটো করে টাওয়েল দিচ্ছেন নাকি? সমন ভুটিয়ার জবাবের অপেক্ষা না করে কনস্টেবলদের উদ্দেশ্যে গুরুং বললেন, এক্ষুনি বডি নিয়ে পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা করো। হোটেলের কর্মচারীদের ফিঙ্গারপ্রিন্ট ও সিজ করা জিনিসপত্র নিয়ে ফরেন্সিকের লোকজনদের সাথে আইসি থানার উদ্দেশ্যে রওনা হলেন। বেরোবার আগে ম্যানেজারকে বললেন, গেস্ট হাউসের কোনো কর্মচারী যেন বাইরে না বেরোয়, আমি বিকেলে এসে ওদের সাথে কথা বলবো। থানায় ফিরে এসে আইসি গুরুং তার বন্ধু প্রাইভেট ডিটেকটিভ সাত্তকী সেনের সঙ্গে ফোনে যোগাযোগ করে সংক্ষেপে বিষয়টি জানান। সাত্তকী একটি চুরি যাওয়া দুর্মূল্য রত্নের তদন্তের কাজে সিকিমের সিংতামে রয়েছেন। ওখানে তদন্তের কাজ অনেকটাই গুটিয়ে এনেছেন। পরশু বিকেলে বাগডোগরা হয়ে ওর কলকাতায় ফেরার কথা। গুরুংকে বললেন, প্রাথমিকভাবে গেস্ট হাউসের সব কর্মচারীদের জেরা করে তার ডিটেলস ওকে মেল করে পাঠিয়ে দিতে, আর ইতিমধ্যে যদি পোস্টমর্টেম ও ফরেন্সিক রিপোর্ট এসে যায় সেটাও যেন পাঠিয়ে দেয়। কাল বিকেলে ও কালিম্পং ঢুকে গুরুংয়ের কোয়ার্টারে মিট করবে। বিকেল তখন 4টে। থানা থেকে একটি জিপ গেস্ট হাউসে ঢুকলো, সাথে দুজন কনস্টেবল। গেস্ট হাউসের ম্যানেজার ও শামসেরকে থানায় নিয়ে গেল ওরা। এসআই এর রিপোর্ট অনুযায়ী গুরুংয়ের ধারণা হয়েছে এই শামসেরকে জেরা করে অনেক তথ্য সামনে আসতে পারে। থানায় একটি ঘরে শামসেরকে জেরার জন্য গুরুংয়ের সামনে বসানো হলো। পাশের ঘরে তখন 3rd ডিগ্রি চলছে। সে আওয়াজ ভেসে আসছে এদিকটায়। সেটা কানে আসতেই শামসের ভবিষ্যৎ পরিণামের কথা ভেবে শিউরে উঠছে। তোর নাম? শামসের উদ্দিন। কোনো তথ্য গোপন না করে ঘটনা সম্পর্কে যা জানিস বল। আজ্ঞে স্যার, ঘটনার আগের দিন আমি পেম্বা দাজুর কথা মতো সাহেবকে রুম নাম্বার 303-তে পৌঁছে দিয়ে আসি। রুম সার্ভিসের দায়িত্বে ছিল লি স্যাং। মিল থেকে শুরু করে যাবতীয় সার্ভিস ওই করত। সব ঠিকঠাকই চলছিল। পরদিন সকালে প্রথম আমি চা সার্ভ করতে গিয়ে সাহেবের ঘরে কলিং বেল বাজাই। তখন ঠিক কটা বাজে? ভোর 5:30। কোনো সাড়া না পেয়ে অন্যান্য গেস্টদের চা দিয়ে আবার এসে বেল বাজাই, কিন্তু কোনো সাড়া পাইনি। তখন আমি নিচে গিয়ে পেম্বা দাজুকে খবর দিই। সকালের চা কি তুই রোজ সার্ভ করিস? আজ্ঞে না স্যার, লি স্যাং আসার পর থেকে ওই করে। আগের দিন রাতে আমাকে বলল ওর শরীরটা খারাপ লাগছে,
তাই ভোরে উঠতে পারবে না। আমি যেন সকালের চাটা সার্ভ করে দিই। আচ্ছা, তুই আগের দিন রাতে সাহেবকে পৌঁছে দিতে গিয়ে বেডশিট, টাওয়েল এগুলো দিয়ে এসেছিলি তো? আগে না স্যার, সাহেবের রুম আগে থেকে বুকিং থাকায় লিসাং সব গুছিয়ে রেখেছিল। আচ্ছা, বাইরে গিয়ে বস আর ম্যানেজার সাহেবকে পাঠিয়ে দে। সমন ভুটিয়া এসে গুরুংয়ের মুখোমুখি চেয়ারে বসল। শশাঙ্ক সেন তো আগেও একবার এই গেস্ট হাউসে উঠেছিলেন। উনি কি আপনার পরিচিত? না স্যার, তখনই প্রথম পরিচয় হয়েছিল। এই গেস্ট হাউসের ম্যানেজার হিসেবে আপনি কতদিন আছেন? আজ্ঞে বছর 5 মতো নয়, সঠিক তথ্য দিন, নচেত এক্ষুনি লক আপে পুড়ে দেব। গুরুংয়ের ধমকে কিছুটা কেঁপে উঠল সমন। তারপর বলল, 5 বছর 4 মাস। আপনি কালিম্পংয়ে কি রেন্টেড হাউসে থাকেন, না এটা নিজের বাড়ি? না, এটা আমার ফাদার ইন লজের বাড়ি। আপনার অরিজিনাল বাড়ি কোথায়? সিকিমের রংপো। এই গেস্ট হাউসের মালিক কিষেন থাপাও শুনেছে সিকিমেরই লোক। ওনাকে বিষয়টি জানিয়েছেন? আজ্ঞে হ্যাঁ, শুনলাম আপনি নাকি সন্ধেতেই গেস্ট হাউস লিভ করেন। এটা কি ইদানিং না বরাবরই? আজ্ঞে স্যার, দিন 10 হলো একটু আগে বেরোচ্ছি। বাই দ্য ওয়ে, শশাঙ্ক সেন তো আগে থেকে বুকিং করে এসেছেন। তা কতদিন আগে বুকিং করেছিলেন? দিন 15 আগে। ইন্টারেস্টিং। গেস্ট হাউসের সবচেয়ে পুরনো আর নতুন স্টাফদের নাম বলুন। সবচেয়ে পুরনো তো পেম্বা, আমারও আগে থেকে আছে। আর নতুন বলতে লিস্যাং, দিন 10 হলো জয়েন করেছে। আজ রাতেই পোস্টমর্টেম রিপোর্ট এসে যাবে, তখনই নিশ্চিন্ত হওয়া যাবে এটা সুইসাইড না মার্ডার। ধরুন রিপোর্টে মার্ডার সাসপেক্ট হলো, সেক্ষেত্রে আপনার সন্দেহের তালিকায় কারা থাকবে? বুঝতে পারছি না স্যার। ঠিক আছে, বাইরে অপেক্ষা করুন। তদন্ত চলাকালীন থানার অনুমতি ছাড়া কালিম্পং শহরের বাইরে বেরোবেন না। কিছুক্ষণ পর গুরুং ওদের নিয়ে গেস্ট হাউসে ফিরে এসে কনস্টেবল দুজনকে বললেন পেম্বা ও লিসাংকে নিয়ে একটা ফাঁকা ঘরে বসিয়ে ওকে খবর দিতে। ইতিমধ্যে থানা থেকে এসআই এর ফোনে গুরুং জানলেন পোস্টমর্টেম রিপোর্ট এসে গেছে। তাতে এটিকে মার্ডার বলে চিহ্নিত করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে প্রথমে শ্বাসরোধ করে হত্যা, পরে কনফার্ম হবার জন্য কপালে গুলি চালানো হয়। আচ্ছা পেম্বা, তুমি তো এখানে অনেক দিন ধরে আছো। এছাড়াও ঘটনার দিন তুমি প্রথম দরজা খুলে ঘরে ঢুকেছিলে। আমি কি ঠিক বলছি তো? আজ্ঞে হ্যাঁ স্যার, শামসের আমাকে ওই খবর দেওয়ার পর আমার মাথা কাজ করছিল না। ভাবলাম সাহেব ঠিক আছে তো, কোনো অঘটন ঘটেনি তো, তাই আমি শামসেরকে নিয়ে দরজা খুলি আর তারপর এই দৃশ্য দেখি। তার মানে তুমি জানতে যে অঘটন কিছু একটা ঘটতে পারে, তাই তুমি পুলিশকে না জানিয়ে, এমনকি ম্যানেজারের আসা অবধি অপেক্ষা না করে ঘরে ঢুকে পড়লে। তোমাকে তো সন্দেহের বাইরে রাখা যাচ্ছে না। তবে হ্যাঁ, বাকি প্রশ্নের উত্তর ঠিকভাবে দিলে আমি তোমার যাতে শাস্তি না হয় বা হলেও কম হয় সেটা দেখতে পারি। এবার বলো, শশাঙ্ক সেন সম্বন্ধে কি জানো? কাউকে বাঁচাতে গিয়ে নিজের বিপদ ডেকে এনো না। গুরুং কনস্টেবলদের ইশারা করে লিসাংকে অন্যত্র নিয়ে যেতে বলল। হ্যাঁ, এবার বলো। ম্যানেজার সাহেবের সাথে শশাঙ্ক সাহেবের নানা বিষয়ে কথাবার্তা হতো। 2-1 বার ঘটনা চক্করে আমি সেখানে হাজির ছিলাম। উনি একজন ডায়মন্ডের কারবারি। নেপাল সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ডায়মন্ড কেনা বেচা ছিল ওনার কাজ। আর বেশিরভাগ লেনদেনই হতো নগদে। যেহেতু সবসময় নগদ টাকা নিয়ে একা চলাফেরা করেন বলে ওনার সাথে লাইসেন্সড রিভলভার রাখতেন। মাঝে একবার পথে অ্যাটাকও হয়েছিলেন। এই তো সেদিন এখান থেকে বেরিয়ে নিজে ড্রাইভ করে ব্যবসার কাজ সেরে ফিরে এসে ম্যানেজার সাহেবকে বলছিলেন সিকিমের নাম্বার প্লেট লাগানো একটি গাড়ি নাকি ওনাকে ফলো করছিল। লিসাংকে তোমার কেমন মনে হয়? আর রুম নাম্বার 203-র বোর্ডার সম্বন্ধে তোমার কিছু জানা আছে? উনি যে ভোরবেলা চেক আউট হবেন, এটা কি চেক ইনের সময় বলেছিলেন? লিসাং অল্প কদিন আগে এসেছে, ম্যানেজার সাহেবের পরিচিত। শামসের বলছিল ওই বোর্ডার নাকি লিসাংয়ের পরিচিত। না, উনি বলেছিলেন কাজ হয়ে গেলে পরের দিন, না হলে তারপর দিন বেরিয়ে যাবেন। আচ্ছা, লিসাংকে পাঠিয়ে দাও। লিসাং ভেতরে এলে আইসি গুরুং ওকে বসতে বলে লেডি কনস্টেবলকে ভিতরে ডেকে নিলেন। তুমি লিসাং? পুরো নাম কি?
হ্যাঁ স্যার, আমি লিসাং ভুটিয়া। রুম নাম্বার 303-র গেস্টকে তুমি অ্যাটেন্ড করতে? জি স্যার। শেষ কখন তুমি সেই রুমে ঢুকেছিলে? কাল রাতে স্যার। সেটা কখন? রাত 1টা না 2টো? না স্যার, রাতের খাবার দিতে। তখন 9:30 কি 10 হবে। শশাঙ্ক সেন রুমে ঢোকার আগে তুমি রুম রেডি করেছিলে? জি স্যার। সমন ভুটিয়াকে তুমি কবে থেকে চেনো? অনেক বছর আগে থেকে। উনি আমাদের রিলেটিভ আছেন। আর রুম নাম্বার 203-র গেস্টও তোমার রিলেটিভ? তাকেও তো অনেক আগে থেকেই চিনতে। জি হ্যাঁ স্যার। না স্যার। কোনটি সঠিক? তুমি ওকে কি চিনতে? না স্যার। রুম নাম্বার 303-তে তুমি ছাড়া আর কেউ অ্যাটেন্ড করতো না, এটা কি ঠিক? হ্যাঁ স্যার। রুমের বোর্ডারের পজিশনের চাবির সেট মিসিং, সেটি কোথায়? বলো, না হলে এক্ষুনি তোমাকে থানায় নিয়ে যেতে বাধ্য হব। আজ্ঞে স্যার, আমি ভুল করে খাবারের ট্রের সাথে নিয়ে এসেছিলাম। তুমি কি এখানে একমাত্র লেডি স্টাফ? না স্যার, মিনা শেরপা নামে একজন সুইপার আছে। তাকে ভেতরে আসতে বলো। কি নাম তোমার? মিনা শেরপা। কি কাজের সাথে যুক্ত তুমি? আমি স্যার ঝাড়ুদার আছি। এই খুনের ব্যাপারে কিছু জানো? না স্যার, তবে আমার নজরে কিছু পড়লে আমি আপনাকে জরুর জানাবো। এই তো সকালে ঝাড়ু দিতে গিয়ে গেটের পাশে একটি ভাঁজ করা পিলা কাগজের টুকরো চোখে পড়ল। আমি ভাবলাম কারো কোনো দরকারি কাগজ হতে পারে, তাই সেটা যত্ন করে রেখে দিলাম। পিলা কাগজের টুকরো? কোথায় দেখি? ওটা আমার ঘরে রাখা আছে, আমি নিয়ে আসছি। কিছুক্ষণ পর মিনা ভাঁজ করা কাগজের টুকরোটি আইসি গুরুংয়ের হাতে তুলে দেয়। কাগজের উপর হিন্দিতে কয়েকটি শব্দ লেখা। 303 का घर, रात के 3 প্রহর, 1 की हार, 203 को जीत। বেশ কয়েকবার পড়ে কাগজের টুকরোটি পকেটস্থ করে জিপে গিয়ে বসলেন অফিসার ইনচার্জ গুরুং। বেশ কিছুক্ষণ তর্জনীটা কপালে ঠেকে একাগ্র চিত্তে লেখাটির অর্থ খোঁজার চেষ্টা করলেন। তারপর কনস্টেবলদের উদ্দেশ্যে বললেন, হোটেলের ল্যান্ডলাইন সহ সবার মোবাইল নাম্বার ও ভিজিটর রেজিস্টার নিয়ে জিপে উঠতে। পরদিন বিকেলে সাত্তকী সেন গুরুংয়ের কোয়ার্টারে এসে এক ঝলক পোস্টমর্টেম ও ফরেন্সিক রিপোর্টের উপর চোখ বুলিয়ে নিলেন। ফরেন্সিক রিপোর্টে কর্মচারীদের একজনের ফিঙ্গারপ্রিন্টের নমুনার সাথে কয়েকটি জায়গার মিল পাওয়া গেছে। তারপর ভাবিজির দেওয়া ধোঁয়া ওঠা চা খেতে খেতে হলুদ কাগজে লেখা শব্দগুলো সূত্র খোঁজার চেষ্টা করতে লাগলেন। 303-এর ঘর, 203-এর জয়, রাত্রিতে প্রহর। আচ্ছা গুরুং, এই চিরকুট থেকে রহস্যভেদের কোনো সংকেত খুঁজে পেলে? ঠিক বুঝতে পারছি না যে সতীন এলো কোথা থেকে। না, এখানে কোনো সতীনের প্রবেশ ঘটেনি। বিষয়টি প্রাথমিকভাবে এই চিরকুটের লেখা অনুযায়ী এই রকম যে খুনিরা রুম নাম্বার 203-এ ছিল এবং খুনটি করা হয়েছে রাতের 3 প্রহরে, অর্থাৎ 12টা থেকে 3টের মধ্যে কোনো এক সময়। এখন প্রশ্ন হলো, খুনি কে বা কারা? এটা তো জলের মতো পরিষ্কার। 203 নাম্বার রুমের বোর্ডারই খুনি। রেজিস্টারে নোট করা ঠিকানা থেকে ওর আইডেন্টিটি পাওয়া যাবে। কর্মচারীদের বয়ানে তো পরিষ্কার ওকে নাকি কেউ দেখেনি। ও নাকি রুমের বাইরেই বেরোতো না। একমাত্র লিসাংকে সেই ঘরে কেউ কেউ যেতে দেখেছে। ফলে আমি নিশ্চিত ওই খুনি। কাজ সেরে সব জানাজানি হবার আগে সে চেক আউট হয়ে যায়। পাশাপাশি এ প্রশ্নও তো এসে যায়, খুনিরা খুন করে কি সূত্র রেখে যাবে? খুনি বরং নজর ঘোরাতে ওই ধরনের চিরকুট ফেলে গেছে, যাতে আমরা আসল জায়গা থেকে সরে অন্যত্র হাতড়ে বেড়াই। আমার সামনে 3টি লোককে হাজির করো। আমি একটু জেরা করতে চাই, শামসের, লিসাং ও সমন। তার আগে সামনের বাড়ি একবার যাওয়া দরকার। চলো, সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়ি। এটা আমরা দুজন ছাড়া আর কাউকে ডিসক্লোজ করা যাবে না। গুরুং এসআইকে ডেকে ওদের 3জনকে থানায় আনার জন্য নির্দেশ দেয়। সাত্তকীকে নিয়ে বেরিয়ে পড়লেন। সমনের বাড়ির একটু দূরে ওদের জিপ এসে দাঁড়ায়। বাড়ি পৌঁছে ওরা নিজেদের পরিচয় দিয়ে সমনের খোঁজ করলে ওর স্ত্রী বেরিয়ে এসে বলে, উনি তো এখন গেস্ট হাউসে। সাত্তকী শুরু করলেন, আপনি তো জানেন কাল গেস্ট হাউসে একজন বোর্ডার মারা গেছেন। হ্যাঁ, সুইসাইড করেছে শুনেছি। আমরা সেই বিষয়ে তদন্তের সাথে আপনার সহযোগিতা চাই। বলুন। আমার প্রথম প্রশ্ন, আপনি কখন ওই মৃত্যুর খবর পেলেন?
ঘটনার দিন সকালে গেস্ট হাউস থেকে পেম্বা দাজু ওনাকে ফোনে জানায়। উনি তখন ওয়াশরুমে থাকায় আমি ফোনটি রিসিভ করি। মানে উনি গেস্ট হাউসে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন? না, উনি তার কিছুক্ষণ আগে গেস্ট হাউস থেকে ফিরেছেন। ঠিক বুঝলাম না, ভোরে ফিরেছেন মানে? কাল বিকেলে উনি ফোনে জানালেন একজন ভিআইপি গেস্ট মাঝরাতে ঢুকবেন, তাই রাতে ফেরা হবে না। ওকে, দ্যাটস অল। সহযোগিতা করার জন্য ধন্যবাদ। থানায় ফেরার পথে গুরুং সাত্তকী সেনকে জানালেন যে গতকাল বিকেলে শশাঙ্কর বাড়ির লোক এসে পৌঁছালে ওদের দিয়ে এফআইআর লজ করিয়ে আজ সকালে বডি রিলিজ করিয়ে দিয়েছেন। সাত্তকী ডান হাতে তর্জনীটি ভাঁজ করে ঠোঁটের উপর রেখে কিছুক্ষণ ভাবলেন। তারপর গুরুংকে বললেন, তোমার অফিসারকে বলো একবার গেস্ট হাউসে আসতে। সমনকে নিয়ে আমি ওই রুমটা একবার দেখতে চাই। সাত্তকী গেস্ট হাউসে এসে সমনকে নিয়ে রুমে ঢুকে চারপাশটা খুঁটিয়ে দেখতে গিয়ে খাট আর দেওয়ালের মাঝে মেঝেতে কিছু একটা দেখতে পেয়ে গুরুংয়ের নজরে আনলেন। গুরুং সমনকে বলে ওটা বের করার পর দেখা গেল সেটি একটি উত্তরীয়, গেরুয়া রঙের উত্তরীয়, যেটা গুরুংয়ের নজরে এড়িয়ে গিয়েছিল। এসআইকে ঘরে ঢোকার আগেই সাত্তকী পুরো বিষয়টি ভিডিও রেকর্ড করার কথা বলে রাখেন। থানায় সবাই একসাথে ওদেরকে নিয়ে একটি রুদ্ধদ্বার কক্ষে উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে। সাত্তকী সেন প্রথম মুখ খুললেন। আচ্ছা শামসের, সেদিন লিস্যাংয়ের অনুরোধে 203 নাম্বার রুমে খাবার দিতে গিয়ে কি দেখেছিলে? কলিং বেল দেওয়ার পর ভেতর থেকে দরজা না খোলায় আমি খাবার নিয়ে ফিরে আসি। পরে লিস্যাং গিয়ে খাবার দিয়ে আসে। একজন মহিলা কনস্টেবল সঙ্গে নিয়ে লিস্যাংকে জেরার জন্য সাত্তকী পাশের ঘরে যান। লিস্যাংকে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন সাত্তকী। তদন্তের বিভিন্ন দিক থেকে এটা পরিষ্কার যে এই খুনের সাথে তুমি জড়িয়ে আছো। আমি মনে করি না তুমি বা 203 নাম্বার রুমের বোর্ডার প্রকৃত খুনি। তোমরা সহায়ক হিসেবে কাজ করেছো। নিজের শাস্তি লাঘব করতে পুরো বিষয়টি তোমাকে প্রকাশ্যে আনতে হবে। লিস্যাং নিজেকে সামলাতে না পেরে ভেঙে পড়ল। সাত্তকী সেন ফিরে এসে কাগজ কলম নিয়ে ঘটনার বিবরণ দিতে শুরু করলেন। শশাঙ্ক সেন যেদিন সমনকে ফোনে গেস্ট হাউস বুকিং কনফার্ম করেন সেদিন থেকেই খুনের ছক কষা শুরু হয়। শশাঙ্ক সেনকে যে কোনো মূল্যে হত্যা করলে বেশ কয়েক লাখ নগদ টাকা অথবা প্রায় সমমূল্যের ডায়মন্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ কাজে একজন বিশ্বস্ত সহযোগী দরকার বলে পরিচিত লিস্যাংকে সব বুঝিয়ে সিকিম থেকে এখানে এনে নিয়োগ করা হয়। নিজেকে আড়াল করতে সেই সময় থেকে পেম্বার উপর দায়িত্ব ছেড়ে নির্দিষ্ট সময়ের আগে বেরোনো শুরু হয়। এই বিষয়ে একজন ভাড়াটে খুনির সাহায্য নেওয়া হয়, যিনি সকালে শশাঙ্কের গতিবিধি নজরে রাখার কাজে নিযুক্ত ছিলেন। ওখানে সুবিধে করতে না পেরে বিকেলে গেস্ট হাউসে ফিরে এসে জ্যোতিষ পরিচয় দিয়ে 307 নাম্বার রুমে আশ্রয় নেয়। স্বল্পাহারী এবং ফলাহার করেন বলে সমনের নির্দেশ অনুযায়ী ওনাকে কেউ ডিস্টার্বও করতো না। পাশাপাশি রুম নাম্বার 203-তে একজন পরিচিত লোককে ঢুকে নির্দেশ ছিল বাইরে না বেরোনোর এবং বিশেষ একটি সংকেত ছাড়া দরজা না খোলার। একমাত্র লিস্যাং ও সমন সেই সংকেত জানত। প্রকৃত খুনিকে আড়ালে রাখতে এবং সমস্ত কর্মচারীদের নজর ওই দিকে ঘোরাতে এটা করা হয়। সেই মতো পিলা কাগজের টুকরোটিও ব্যবহার করা হয়। সমন বিকেলে বাড়িতে ফোন করে জানিয়ে দেয় রাতে এক বিশেষ কারণে ওকে গেস্ট হাউসে থাকতে হবে। এটা একমাত্র লিস্যাং ছাড়া আর কেউ জানত না। সন্ধ্যায় অন্যান্য দিনের মতো বেরিয়ে 307 নাম্বারে ঢুকে পড়ে। তার আগে পেম্বা ও শামসেরকে বাইরের অন্য কোনো কাজে পাঠিয়ে দেয়। লিস্যাং 303 নাম্বার রুমে রাতের খাবার দিতে এসে শশাঙ্কের অন্যমনস্কতার সুযোগ নিয়ে রুমে চাবি নিয়ে দরজা টেনে বেরিয়ে আসে। বেরিয়েই অপ্রত্যাশিতভাবে শামসেরের মুখোমুখি হয়। হতচকিত হয়ে ওর হাতে রুম নাম্বার 203 খাবারের ট্রে ধরিয়ে দিয়ে ঘরে চলে যায়। যদিও জানতো শামসের শত চেষ্টা করলেও ওই রুমে ঢুকতে পারবে না। টাওয়েল চেপে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে হত্যার জন্য খুনিরা নিজেদের ঘর থেকে একটি টাওয়েল নিয়ে যায়। রাত 2টো নাগাদ চাবি খুলে দিয়ে লিস্যাং নিজের ঘরে চলে যায়। এরপর সমন ভাড়াটে খুনিকে নিয়ে বাকি কাজটা শেষ করে। রিভলভার সাইলেন্সার যুক্ত থাকায় নিঃশব্দে কাজটি শেষ করে ব্রিফকেস থেকে ডায়মন্ডের ব্যাগটি নিয়ে দরজা টেনে ওরা বেরিয়ে আসে। বেরোবার আগে জ্যোতিষ বাবাজির অনভ্যাসের উত্তরীয়র বিষয়টি মাথা থেকে বেরিয়ে যায়। সেটি খাট ও দেয়ালের মাঝের অংশ দিয়ে নিচে পড়ে যায়।
পরে ভোর 4:30 নাগাদ গেস্ট হাউস থেকে সমন ও তার সঙ্গী বেরিয়ে যায়। এরপর রুম নাম্বার 203-র বোর্ডার ভোর 5:30 নাগাদ স্বাভাবিক নিয়মেই চেক আউট হয়ে যায়। দ্যাটস দ্য রেজাল্টস অফ মাই ইনভেস্টিগেশনস। এটা হতে পারে না, আমি ওই রাতে বাড়িতেই ছিলাম, সমন চিৎকার করে ওঠে। কুল সমন, কুল বলেই সাত্তকী সেন সমনের স্ত্রীর বয়ানের অডিও চালিয়ে দেয়। এরপর রুম থেকে উত্তরীয় পাবার পর সমনের চমকে ওঠা দৃশ্যের ভিডিও। বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ায় সমন দেওয়ালে মাথা ঠুকতে শুরু করলে এসআই ওকে আর লিসাংকে নিয়ে লকআপে ঢুকিয়ে দেয়। সমনের দেওয়া তথ্য অনুযায়ী এবং মোবাইল লোকেশন ট্র্যাক করে দার্জিলিং পুলিশের সহায়তায় ওখানকার এক হোটেল থেকে পরদিন ভাড়াটে খুনি ওরফে জ্যোতিষ বাবাজিকে বামাল সমেত গ্রেপ্তার করে কালিম্পং পুলিশ। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।